আমরা কথা বলছিলাম সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। অর্থাৎ সেনাবাহিনীকে টাস্ক দেওয়া হয়, সেনাবাহিনী সেই টাস্ক সফলভাবে করে, তারপরে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ভোটের দিকে লক্ষ্য রেখে বাস্তব প্রসঙ্গ তুলেছেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর দা, আপনাকে স্বাগত জানাই। সমীর মিত্র, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। সমীর দা, একটা কথা বলুন, আজকে বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল, আমরা প্রধানমন্ত্রীর মুখেই শুনেছি। সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতটা সেনাবাহিনীর রয়েছে, নাকি আসলে প্রতিরক্ষা মন্ত্রক থেকেই বলা হয়? না, সেনাবাহিনী যদি স্বাধীনতা পুরোটাই দেওয়া থাকে তাহলে এই প্ল্যানিংগুলো প্রাইম মিনিস্টারের অফিসে কিংবা প্রাইম মিনিস্টারের বাড়িতে বসে করা হয়। একটা লিমিটেড গ্রুপ অফ যারা রয়েছেন, 3-4 জন মন্ত্রী প্রাইম মিনিস্টারের, এবং যার মধ্যে এমওডি একজন আছেন, উপদেষ্টা আছেন, হয়তো চিফরাও হয়তো সে মাঝে মাঝে সেখানে থাকেন। এই যে কথাটা যে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার দেওয়া হয়েছে, এটা একটু ধোঁয়াশা ইন দ্য সেন্স যে বর্ডারে যে সিচুয়েশন ডেভেলপ করে কিছুটা থাকে যেটা যার ইমিডিয়েট তার উপরে রিয়াকশন নিতে হয় কিংবা অ্যাকশন করতে হয়, কিছু থাকে যেগুলো হয়তো আমরা অপেক্ষা করতে পারি আরও ভালোভাবে মেটিকুলাস প্ল্যানিং করে, যেখানে হয়তো ইনভলভমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট অফ ট্রুপস ইজ লার্জার। সুতরাং সেই জায়গাটায় সেনাবাহিনীর হাতে যদি মিনিমাম কিংবা যারা আমরা বর্ডারে বিএসএফে যারা আছে তাদের যদি সবসময় পেছন দিকে তাকিয়ে থাকতে হয় অ্যাকশন নেওয়ার আগে, তাহলে হয়তো সুরক্ষা দেওয়াটা পুরোপুরি সম্ভব হবে না ইমিডিয়েটলি। সেই জন্য বলছি যে এটা যদি তাই হতো তাহলে হয়তো সেনাবাহিনী তাদের নিজস্ব প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এসব করে রেখেছে, এয়ারফোর্সও নিশ্চয়ই করে রেখেছিল। বাট ফাইনাল ওয়ার্ড উইল কাম ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আইদার এমওডি অর প্রাইম মিনিস্টার, যাই হোক না কেন, যেটা কালকে হয়েছে। সমিত, ঠিকই এখানে একটা বলি, আপনি বললেন যে সেনাবাহিনী প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে রাখে। নিশ্চয়ই সেনাবাহিনীও জওয়ানদের সুরক্ষার জন্য প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে রাখে। তাহলে যদি থাকে, তাহলে এতজন জওয়ানকে মরতে হলো কেন, মৃত্যু হলো কেন পুলওয়ামায়? আমি এই ব্যাপারটা বিশদভাবে বিভিন্ন জায়গায় বলেছি। আজকে যে দেওয়া হলো অনুমতি যে তোমরা এখান থেকে জম্মু থেকে দে ক্যান ট্রাভেল বাই এয়ার আপ টু শ্রীনগর, এই কথাটা তো আজকের নয়, আজকের তো নয়, এটা বহুদিন ধরে আমাদের দাবি ছিল। যে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এত বেশি দেরি হচ্ছে এবং আমাদের যে কোনো মুহূর্তে ওই সেনাবাহিনী, আমরা দেখেছি যে কনভয় অ্যাম্বুশ হচ্ছে, তার উপরে গ্রেনেড ফেলা হচ্ছে, দ্বিতীয়ত বরফে, উইচ ইজ মোস্ট আনপ্রেডিক্টেবল। এটা এবছর 582টা হামলা হয়েছে, মানে 2018-তে শুধুমাত্র জঙ্গি হামলা, মানে আনপ্রেসিডেন্টেড, এত হয়নি। নট অনলি দ্যাট, আমরা যদি এলওসি কিংবা বর্ডারে আমরা সিজ ফায়ার ভায়োলেশনটা দেখি, সেখানেও দেখা যাচ্ছে যে একের পর এক বেড়ে গেছে। সার্জিক্যাল স্ট্রাইক তথাকথিত যেটাতে তারপরে আমরা কি দেখলাম, কোনো উন্নতি হয়েছে? হয়নি। রাদার নাম্বার অফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস হ্যাভ গ্রোন অ্যাজ রিজন। আজকে যেটা করলো এয়ারফোর্সের পাইলটরা, আই মাস্ট কংগ্রাচুলেট দেম, কারণ ইট ওয়াজ এ ভেরি ভেরি প্রিসিশন অ্যাটাক, এবং সেটা হয়েছে। আমরা যদি মনে করি যে এই অ্যাটাক করে আমরা পাকিস্তানকে শান্ত করলাম, তাহলে হয়তো আমরা বুদ্ধিমানদের দেশে বাস করছি না। পাকিস্তানকে শান্ত করলাম মনে করে না, আসলে উত্তেজিত করলাম আরো বেশি জঙ্গিদের। হতে পারে, ও তো হবেই। আজকে পাকিস্তানের যে অবস্থা, সেই অবস্থাতে তারা কিন্তু ইমরান খানের মুর্দাবাদ কিংবা তো পদত্যাগ চাইছে, এবং মিলিটারির ওপরে। এখন মিলিটারি, পাকিস্তান এমন একটা দেশ যে মিলিটারি আছে বলেই পাকিস্তান আছে। আমাদের যেমন দেশ আছে বলে আমাদের আর্মি আছে, ওদের মিলিটারি আছে বলে পাকিস্তান আছে। সেই জায়গাটায় ওরা এমন কিছু করবে, সেটা বর্ডারে, এলওসিতে, কাশ্মীর তো অফকোর্স দ্য ফোকাল পয়েন্ট। এছাড়াও যেটা আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে, সেটা হচ্ছে যে এখন যে কাশ্মীর, যেটা আমরা যে অপারেশনটা এই হলো ফিদাইন অ্যাটাকটা, দে আর নট ডিপেন্ডেন্ট অন দি টেররিস্ট টু বি এক্সপোর্টেড or smuggled from Pakistan. He was a homegrown militant, totally indoctrinated and brainwashed.
তা নাহলে কেউ নিজের জীবন উপেক্ষা করে এই ধরনের একটা অপারেশন চালাতে পারে না। তার সঙ্গে শাহ মাহমুদ কুরেশি, চিন্তাটা হচ্ছে এখানেই যে বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি যে হুমকি দিলেন পাল্টা প্রত্যাঘাতের, কনভেনশনাল ওয়ার, সেই কনভেনশনাল ওয়ার পাকিস্তান করে সম্ভব কিনা পেরে ওঠা তার, আর নাকি আসলে যুদ্ধের একটা ছায়া যুদ্ধ চালাবে আবার পাকিস্তান, এই প্রশ্ন উঠছে। দেখে নেওয়া যাক। हिंदुस्तान ने आज एक जारियत की है पाकिस्तान के खिलाफ। मैं इसको ग्रेव एग्रेशन कहूँगा। हमने बारहा उनको ये कहा, हमने दुनिया को हम मुत्तलिह करते रहे कि ये हरकत हो सकती है, लेकिन उन्होंने आज पाकिस्तान के खिलाफ जारियत की है। ये लाइन ऑफ कंट्रोल की वायलेशन है, इसको मैं लाइन ऑफ कंट्रोल की वायलेशन तस्वर करता हूं, और पाकिस्तान एक मुनासिब जवाब का हक और राइट टू सेल्फ डिफेंस रखता है। নিজের দেশের জন্য তো তিনি বলবেই যে আগ্রাসন, বলবেনই, তিনি বলবেন যে হরকত। আমাদের এই 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 পদক্ষেপ হরকত হিসেবে দেখছেন আপনি? হরকতে আপনি দেখছেন যে এটা আগ্রাসন আমাদের? না না, আমরাই তো দেশের মানুষই তো বহুবার বলেছেন, বিশেষ করে 26/11 পরে, যে আমরা এত সহ্য করছি কেন। সেটাই আজকেও সেই প্রশ্নটাই, যে আমরা কেন অপেক্ষা করছিলাম যে এই ফিদাইন অ্যাকশন হবে, 40 জন মারা যাবে, তারপরে আমরা এটা কাউন্টার স্ট্রাইক করব, কেন এটা আগে হয়নি? আমার প্রশ্নটা সেখানে। কারণ যখন আমার কাছে এমির স্টেটমেন্ট অনুসারে উই হ্যাড দ্য ক্রেডিবল ইন্টেলিজেন্স, এবং ক্রেডিবল ইন্টেলিজেন্স যদি হয়ে থাকে, and we know the exact places, we know it is a JEM headquarter, we know that the JEM is training there, they have got a huge infrastructure of the training and the establishment otherwise. তাহলে আমরা কার জন্য অপেক্ষা করছিলাম এতদিন? যদি আমাদের এয়ার স্ট্রাইকে করা হতো দরকার, তখন আমরা করতে পারিনি কেন? তোমার যে প্রশ্নটা আগে ছিল, আমি সেটা আগেও বলেছি, কারণ আমি ভুক্তভোগী। সকাল 4টের সময় কনভয়েতে চড়লে সন্ধে 7টা-8টার সময় শ্রীনগর ট্রানজিট ক্যাম্পে পৌঁছানো যায়, আর যদি মাঝখানে বরফ পড়লো, জানি না কদিন অপেক্ষা করতে হবে। তাই তো হয়েছিল। হ্যাঁ, সেইটাই আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের মন্ত্রীদের মুভমেন্টের জন্য আমরা চার্টার ফ্লাইট দিতে পারি, আমরা আমাদের জওয়ানদের জন্য এইটুকু করতে পারি না? আমাদের তাদের যারা অফিসার, যাদের কাছে নিজস্ব কোনো কিছু নেই। একদম ঠিকই। এবং এই ঘটনা ঘটার পরে নির্দেশ এলো এলো যে আধা সেনা জওয়ানরাও ফ্লাইটে মুভ করতে পারবে। এইটা আগে হলো না কেন? তাহলে তো আমরা এতগুলো মূল্যবান প্রাণ হারাতাম না। একেবারে সমীর দা যেটা বলছেন, আমরা কি করলাম আজকে? যেটা করা হলো 20-21 ফেব্রুয়ারি ড্রোন পাঠিয়ে নির্দিষ্ট টার্গেট কোনটা হতে পারে, কোন কোন জঙ্গি ঘাঁটি নির্দিষ্ট টার্গেট হতে পারে, তা আগে থেকে দেখে নেওয়া হলো, পরিকল্পনা করে নেওয়া হলো। এয়ার স্ট্রাইকের পরিকল্পনা করলেন বায়ুসেনা প্রধান। 20-21 ফেব্রুয়ারি ড্রোন দিয়ে নির্দিষ্ট টার্গেট একদম নির্ধারণ করা হলো। তারপরে আজকে ভোরে 3:30 কিছু পরে 21 মিনিটের মধ্যে উড়ে গেল জঙ্গিদের টার্গেট। নিহত হলো 200 থেকে 300 জঙ্গি। ঠিকই 12টা মিরাজ, 2টো স্কোয়াড্রন, 21 মিনিটের যদি কোট আনকোট মামলা বলি, তাহলে আমরা অনেক কিছু করতে পারি। এতদিন ধরে আমরা শুধুমাত্র ভদ্রতা দেখাচ্ছিলাম না। আমার এখানে আরো একটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা সার্জিক্যাল স্ট্রাইকের সময় আমি উঠিয়েছিলাম। সে প্রশ্নটা হচ্ছে যে তারা আমাদের অপারেশনে, তাদের তরফ থেকে এটাকে অপারেশনই বলবে, সুইসাইডাল মিশন হোক, কিংবা আমাদের যে 2জন মেজর, একজন আইডি ব্লাস্টে, আরেকজন মেজর এবং 4জন, হ্যাঁ, তারা মারা গেল। আমরা যে মানলাম ইভেন উইথ দ্য এয়ার স্ট্রাইক, কাদের? যারা ভাড়াটে, ওখানে যারা টেররিস্ট হয়ে বসে আছে, যারা অলরেডি বিভিন্ন ধরনের ক্যাটেগরি থেকে, সোর্স থেকে এসছে। এইটা যদি এত প্রেসিশন হতো, অ্যাটাকটা যেহেতু আমরা করতে সক্ষম হয়েছি, ওই এরিয়াতে তাদের যে আর্মি এস্টাবলিশমেন্ট কিংবা রেঞ্জার্স এস্টাবলিশমেন্ট অর আইএসআই এস্টাবলিশমেন্ট, আমরা কেন সেটাকেও টার্গেট করিনি? আমরা আসবো পুলওয়ামায়। আপনাদেরকে আরো একবার বলি, পুলওয়ামায় যে জঙ্গিদের বিস্ফোরণ, 40 জন জওয়ানের মৃত্যু, তার 12 দিনের মাথায় 12টি মিরাজ 2000 100 কেজি বিস্ফোরক দিয়ে হামলা চালালো বালাকোটে জঙ্গি ঘাঁটির ওপরে। নিকেশ হলো 200 থেকে 300 জৈশ জঙ্গি। এখানেই জৈশ, লস্কর,
হিজবুল মুজাহিদিন এদের ঘাঁটি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে হামলা চালানো হয়েছে এবং মাত্র 21 মিনিটে পুরো সাফ করে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। কিন্তু প্রত্যাঘাতের হুমকি রয়েছে পাকিস্তানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সুরক্ষিত দেশ, অর্থাৎ এই হামলার পর, এই হানার পর প্রত্যাঘাত কি আশঙ্কা। পুলওয়ামার বদলা নিল ভারত। বলা যায় জঙ্গি ঘাঁটি, জঙ্গি সন্ত্রাসবাদী, তাদের যে কার্যকলাপ, পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল, তার বদলা নিল ভারত। আজ ভোর 3:30 কিছু পরেই 21 মিনিটের অপারেশনেই জঙ্গি ঘাঁটি ধ্বংস বালাকোটে। এবং এই বালাকোটে জৈশে মোহাম্মদ, লস্করে তয়বা, হিজবুল মুজাহিদিন, এই সমস্ত জঙ্গি সংগঠনের ঘাঁটি, সেই ঘাঁটিগুলিকেই টার্গেট করা হয়েছিল। 20 এবং 21শে ফেব্রুয়ারি ড্রোন পাঠিয়ে কোথায় কোথায় টার্গেট, কোথায় কোথায় তাদের অবস্থান, সেইগুলোকে স্থির করা হয়, নির্ধারণ করা হয়। এবং তারপরেই আজ ভোর রাতে এই হামলা, যাতে 200-রও বেশি জঙ্গি নিহত। বালাকোটে পুলওয়ামার প্রত্যাঘাত। কেন টার্গেট বালাকোট? বালাকোটেই পুলওয়ামা হামলার ছক হয়েছিল কি? এই সমস্ত প্রশ্ন আপনাদের সামনে উত্তর তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষি, কেন টার্গেট বালাকোট? বালাকোটের এই যে জঙ্গি ঘাঁটি, এই সম্পর্কে গত 15ই ফেব্রুয়ারি প্রথম তথ্য দিয়েছিলেন ভারতীয় যে এনএসএ রয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, তাকে তথ্য দিয়েছিলেন বায়ুসেনা প্রধান। এবং তারপর এখানে ড্রোন পাঠানো হয়। এই বালাকোট সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করেছিল ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা। এবং তখনই জানা যায় যে বালাকোটে, যেখান থেকে গাজী অর্থাৎ পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, পুলওয়ামা অ্যাটাকের পিছনে যার নাম উঠে আসছে, সেই গাজী সেখানে সমস্ত পরিকল্পনা বালাকোটে বসে করেছিল। এবং বালাকোটে এমন একটা ঘাঁটি রয়েছে যেখানে 5-6টি ব্যারাক রয়েছে, যে ব্যারাকের মধ্যে এই প্রশিক্ষণ শিবির, যেখানে ব্যাট অর্থাৎ বর্ডার যারা ফোর্স রয়েছে, অর্থাৎ বর্ডার যারা এখানে পাকিস্তান সেনাবাহিনী, আইএসআই এবং তাদের মধ্যে যারা সমন্বয় রেখে এখানে প্রশিক্ষণের আয়োজন করে, সেখানে 60 জনেরও বেশি জঙ্গি, তাদেরকে 3 মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে সদস্যরা থাকে, তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হতো। বালাকোট এমন একটা জায়গায় যেখান থেকে এই প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে ভারত সীমান্ত পার করে বা ভারতের সীমান্তে এসে তারা বিভিন্ন রকম আক্রমণ চালাতো। ভারতে যে কয়েকটি বড় ঘটনা ঘটেছে বা হামলার ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তানে মাটিকে ব্যবহার করে জঙ্গিরা কার্যকলাপ চালিয়েছে, তার মধ্যে অন্যতম তাদের প্রশিক্ষণ এবং যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এই বালাকোটের জঙ্গি শিবির থেকে। সে কারণেই বালাকোটকে টার্গেট করা হয়েছিল এবং বালাকোটের এই জঙ্গি ঘাঁটি থেকে এই অপারেশনগুলো চালানো হয়েছে। এমনকি শেষ যে পুলওয়ামায় অ্যাটাক, সেটাও বালাকোট থেকেই করা হয়েছিল তার পরিকল্পনা। সেই কারণেই বালাকোটকে বেছে নেওয়া হয়েছিল এবং ভারতীয় বিমান বাহিনী সেখানে গিয়ে আক্রমণ চালায়। স্বাভাবিকভাবে এর পরের প্রশ্ন আসে সপ্তর্ষি, বালাকোট থেকে এত কিছু হচ্ছে, সেই বালাকোটে এত কিছু হচ্ছে কবে থেকে, কতদিন ধরে মোটামুটি ভাবে কিছু জানা যাচ্ছে? 2012 সালের পর থেকেই এখানে এই জঙ্গি ঘাঁটিটা শুরু হয়। 2015 থেকে এর অপারেশন শুরু হয়। 2015 সাল থেকে এরা বিভিন্নভাবে কার্যকলাপ করতে থাকে। জৈশের যে মূল ঘাঁটি, সেই ঘাঁটির সঙ্গে এরা সংযোগ রক্ষা করে চলে এবং এমন একটা লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা সুবিধা, ভৌগোলিক অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে এখান থেকে যে সীমান্তগুলোকে, ভারতের যে সীমান্তগুলো কখনো কখনো অরক্ষিত থাকে বা ঠান্ডার সময় যখন কোনো জায়গায় আগে যেমন নিয়ম ছিল যে কার্গিল যুদ্ধের আগে পর্যন্ত ঠান্ডার সময় এই জায়গাগুলিতে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে নিরাপত্তা রক্ষী মোতায়েন সর্বসময় করা হয়। তারপরেও এখান থেকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে যে হামলাগুলো চালানো হয়, সেটা এই বালাকোট থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এবং বালাকোটে 5-6টি ব্যারাক ছিল, যেখানে 200 থেকে 300 জন জঙ্গি থাকতে পারে। এবং এখানে মাসুদ আজহারের ঘনিষ্ঠতম তার ছেলে অনেক প্রশিক্ষণ নিয়েছে, এছাড়াও তার শ্যালক, তার ভাই, এরা প্রত্যেকেই এখানে প্রশিক্ষণের দায়িত্বে থাকে। এবং বিভিন্ন সময় কমপক্ষে বলা হচ্ছে যে 200টিরও বেশি AK-47 রাইফেল ছিল, প্রচুর হ্যান্ড গ্রেনেড ছিল, এছাড়া বিভিন্ন রকম বিস্ফোরক ওখানে রাখা ছিল। তাছাড়াও কার্তুজ প্রচুর, অসংখ্য, তার গুণাগুনতি নেই, এত কিছু এখানে সরঞ্জাম বজায় রাখা হয়েছিল। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে ভারতীয় সীমান্ত পার করে যে সমস্ত জঙ্গিরা হামলা চালিয়েছে, তারা পোশাক ব্যবহার করেছে, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক ব্যবহার করেছে এবং তারা সীমান্ত অতিক্রম করেছে। এই সমস্ত ব্যবস্থাটাই ওখানে করা হতো। আমি আসবো
সঙ্গে থাকো, কারণ এই প্রশ্নটা করলাম এই কারণে, কিছুক্ষণ আগেই সমীরদার সঙ্গে কথা হচ্ছিল যে 2012 সাল থেকে, সপ্তর্ষি যেটা বলল, 2012 সাল থেকে এখানে জঙ্গি ঘাঁটি শুরু হয়েছে। আজকে এসে আমরা টার্গেট করলাম, আজকে এসে সমস্ত কিছু জানতে পারলাম, এটা সম্ভব নাকি আমাদের কাছে আগে থেকেই খবর ছিল, আমরা হয়তো সেইভাবে সক্রিয়তা দেখাইনি? আমাদের কাছে খবর ছিল, যেটা এমইএর স্টেটমেন্টে এসে গেছে। এমইএর যখন এই ফরেন সেক্রেটারি বলছিলেন, উনি কিছু কথা খুব ভালো মানে বলেছেন, যেগুলো যে আমরা পাকিস্তানকে বহুবার আমরা জানিয়েছি যে তোমাদের কোন কোন জায়গায় কোন কোন তানজিমের তাদের প্রশিক্ষণ শিবির এবং লঞ্চিং প্যাড তাদের রয়েছে, এবং সেটা তোমাদের সহায়তা ছাড়া হতে পারে না। কিন্তু পাকিস্তান কোনো রকম অ্যাকশন নেয়নি তার বিরুদ্ধে। যেমন আমরা যদি এখন দেখি যে ইমরান খান কি বলছে, যে গিভ আস অ্যানাদার চান্স, কিন্তু সেই বক্তব্যের সঙ্গে এটাও কিন্তু বলছে যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, আমাদের কাছে যদি এভিডেন্স না থাকে তাহলে আমরা মাসুদ আজহারের বিরুদ্ধে কি করে আমরা অ্যাকশন নিতে পারি। সুতরাং এই যে অ্যাকশনটা যেটা আজকে ভোরবেলায় নেওয়া হলো, আমার মনে হয় যে ওইটাই যদি আমাদের উদ্দেশ্য থাকতো যে আমরা দেশের ঘাঁটি বরবাদ করব, তাহলে এটা আমরা অনেক আগে করতে পারতাম। আমি এখান থেকে একটু সপ্তর্ষির কাছে যাব। আপনি বলছেন জৈশের ঘাঁটি, এখানে বোধহয় শুধু জৈশের ঘাঁটি ছিল না, এখানে বোধহয় লস্করের ঘাঁটিও ছিল, হিজবুল মুজাহিদিনের ঘাঁটিও ছিল, এবং যা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ইনফরমেশনে, তাতে আরো বারাক তৈরির পরিকল্পনাও ছিল এদের। সপ্তর্ষি। হ্যাঁ, অবশ্যই। এবং এখানে এটা শুধু একটা শিবির বললে ভুল করা হবে, আসলে এটা একটা প্রশিক্ষণের কেন্দ্র, আসলে এটাকে একটা পুরোপুরি সামরিক ঘাঁটি হিসেবে বলা যেতে পারে। যে ঘাঁটিতে 5-6টি ব্যারাক তৈরি করা ছিল, এই ঘাঁটির ব্যারাক যেটা তৈরি করা ছিল তার সিঁড়িটা যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে সেই সিঁড়িতে গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল, বিভিন্ন দেশের পতাকা গ্রাফিটি করা রয়েছে। অর্থাৎ যখন জঙ্গিরা এখানে ঢুকবে বেরোবে, সেই পতাকার উপর দিয়ে তারা যাতায়াত করবে। অর্থাৎ বোঝানো হচ্ছে বিশ্বকে যে এখানে এই দেশগুলো প্রধানত হয়ে থাকে, এবং এই যে জঙ্গি ঘাঁটি যেখানে এতজন লোককে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের থাকার ব্যবস্থা রয়েছে, এবং অস্ত্র বা সামরিক সরঞ্জাম, সমীরবাবু নিশ্চয়ই বলতে পারবেন যে এত যে অস্ত্র, 200টির বেশি AK-47, অগুন্তি হ্যান্ড গ্রেনেড, এমনকি রকেট লঞ্চারের মতো ব্যবস্থা, গোলাগুলি, এই ব্যবস্থা তো শুধু একটি ক্যাম্পে থাকতে পারে না, যেখানে প্রশিক্ষণ শিবির, যেখানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়, এবং যেখান থেকে বিভিন্নভাবে সামরিক অভিযান চালানোর মতো কোনো অভিযান চালানো হতে হয়। অর্থাৎ জঙ্গিরা অভিযান চালাচ্ছে, কিন্তু সেটা সামরিক যাবতীয় সহযোগিতা এবং সামরিক পরিকাঠামো নিয়ে। সেই কারণেই এখানে শুধু জৈশ নয়, এখানে লস্করে তৈবার, এখানে হিজবুল মুজাহিদিন, বিভিন্ন সময় যে জঙ্গি গোষ্ঠীগুলো যখনই পাকিস্তানের মাটি ব্যবহার করে বিভিন্ন সময় সক্রিয় থেকেছে, তারা প্রত্যেকেই এই ঘাঁটিগুলিকে কাজে লাগিয়ে এসছে। সমিতা কিছু বলছিলেন? আমি এটাকে বলতে চাই, 1 নম্বর যে এমইএর যে স্টেটমেন্টটা, সেটাকে আমরা মোটামুটি অথেন্টিক ধরে নেবো এখনো পর্যন্ত, যতক্ষণ না আমাদের কাছে অ্যাসেসমেন্ট রিপোর্টটা আসছে। তাই যদি হয়, ওরা তার মানে কি, যে এই যে জায়গাটা যেটা সপ্তর্ষি বলছেন, সেটা হচ্ছে যে ওখানে একাধিক তানজিম তাদের প্রশিক্ষণের জন্য তাদের রিক্রুটরা থাকে ওখানে। তাহলে আজকে যখন ক্লেম করা হলো দ্যাট উই হ্যাভ বিন এবল টু এলিমিনেট দ্য জেইএম টেররিস্ট, আমার মনে হয় ওদের নামটাও আসতো। আর একটা হতে পারে, যেটা অসম্ভব নয়, যে হয়তো এই পিরিয়ডটা দেওয়া হয়েছিল জেইএমদের জন্য, তোমরা এই 3 মাস কি 4 মাস তোমরা তোমাদের ইয়ে করো, তার পরবর্তীকালে HM-কে কিংবা তোমার LET-কে দিয়ে দেওয়া হয়, আমি জানি না। কিন্তু এই যে ইন্টার তানজিম, কিন্তু ওদের খুব ভাব ভালোবাসা নেই, যার ফলে এই ভাব ভালোবাসা না থাকার ফলে আজকে যে ছেলেটা এই আদিল যে সুইসাইডাল মিশনটা ক্যারি আউট করলো, সে কিন্তু জেইএম-এর, অথচ হোমগ্রোন। আমরা হোমগ্রোন বলতে ভাবতাম যে তারা হচ্ছে প্রাইমারিলি হিজবুল মুজাহিদিন, কেন তারাই এটাকে শুরু করেছিল। লিডারশিপ ফেলিওর হচ্ছিল, মনে করেছিল পাকিস্তান আফগান ব্যাটল হার্ডেন তাদের পাঠানো হয়েছিল, কত রকমের ব্যবস্থা ছিল। না, নট অনলি দ্যাট, তার মানে কি 200 ক্লাসনিকভ মিন্স, যে আমি জানি না কিভাবে এটা গিনতি হলো, কে এদের খবরটা দিল, মিনিমাম 200 লোক ছিল, কেন প্রত্যেকের নামে একটা করে ক্লাসনিকভ ছিল, এবং গ্রেনেড এবং এগুলো। এটা দুটো কারণ, একটা হচ্ছে যে দে আর রেডি টু লঞ্চ ইনটু দ্য অপারেশন, অর যেটা আমাদের ফায়ারিং ট্রেনিং দেওয়ার জন্যে ওখানে নিশ্চয়ই রেঞ্জ আছে।
এবং সেখানে এটাই সপ্তর্ষির কাছে জানবো হ্যাঁ। যে কি কি আছে, যেটা বললেন সপ্তর্ষি সোম আমাদের ব্যুরো চিফ, যে সমস্ত কিছুর ব্যবস্থা আছে, অস্ত্রশস্ত্র আছে, অস্ত্রশস্ত্র মজুত আছে, প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা আছে। তার মানে আরো একটা হামলার ছকও হয়তো হচ্ছিল ওখানে, এই জঙ্গি শিবিরের ভেতরে জিম, সুইমিং পুল তাও আছে সপ্তর্ষি। যেটা জয়সের মেইন ঘাঁটি, সেখানে জিম, সুইমিং পুল এগুলো রয়েছে। এই যে বালাকোটের যে ঘাঁটিটা, সেখানে এই ধরনের ব্যবস্থা নেই। কিন্তু এখানে যে ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর যেটা তোমাকে বলার, সেটা হচ্ছে এবং আমাদের দর্শকদেরও জানার, সেটা হচ্ছে এই ঘাঁটিতে নতুন যে ব্যবস্থাপনা হচ্ছিল সেটা হচ্ছে সুইসাইডাল অ্যাটাকের অ্যারেঞ্জমেন্ট চলছিল, সুইসাইডাল অ্যাটাকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আমরা পুলওয়ামাতে যেটা দেখেছি যে সুইসাইডাল অ্যাটাক, এর আগে ভারতে এই ধরনের সুইসাইডাল অ্যাটাকের ঘটনা কিন্তু ঘটেনি। আমরা জানি যে এলটিটি একসময় সুইসাইডাল অ্যাটাকের জন্য সারা পৃথিবীতে অন্যতম কুখ্যাত ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ধরনের জঙ্গি অপারেশনে যে আত্মঘাতী জঙ্গি হামলা, এর প্রশিক্ষণটা বালাকোটে দেওয়া হচ্ছিল এবং যে প্রস্তুতি ছিল তাতে নতুন করে এর বক্তব্য অবশ্য সেটা প্রকাশ্যে এসেছে যে নতুন করে ভারতের বিভিন্ন প্রান্তে এরা হামলার ছক কষছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বালাকোটের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সপ্তর্ষি আসবো এয়ার স্ট্রাইকের টার্গেট 5, একাধিক শীর্ষ জৈশ নেতার ঘাঁটি বালাকোট। এয়ার স্ট্রাইকের টার্গেট ছিল, বালাকোটে হামলার টার্গেট ছিল 5 জঙ্গি এবং অন্যতম টার্গেট ইউসুফ আজাহার। আমরা কথা বলবো আমাদের দিল্লির ব্যুরো চিফ शैलेंद्र वांगरूर संगे। शैलेंद्र जी, कौन कौन टारगेट में थे? देखिए, इस पुलवामा हमले के बाद लगातार ये प्लान किया जा रहा था कि इसका बदला कैसे लिया जाएगा, और आखिरकार वो बदला ले लिया गया है पाकिस्तान से, खासतौर से जैश ए मोहम्मद से। और जिस तरह से एयर स्ट्राइक किएगी, वो एयर स्ट्राइक बिल्कुल टारगेटेड थी और फोकस सिर्फ और सिर्फ जैश ए मोहम्मद का वो कैंप था जहां पर आतंकियों को लगातार ट्रेनिंग दी जाती थी। आपको बता दूं, हमारे सोर्सेज ये बता रहे हैं कि उस कैंप में कई जो आतंकी उनको ट्रेनिंग मिली है, और हाल ही में करीब 60 ऐसे जैश ए मोहम्मद के रिक्रूट्स थे जिनको 3 महीने की ट्रेनिंग मिली थी, और इसमें सुसाइड बॉम्बिंग की ट्रेनिंग भी शामिल थी। इसलिए भारत ने आज अपने बयान में साफ भी किया है कि भारत को अंदेशा था इस बात का कि ऐसे और भी आतंकी हमले हो सकते हैं, सुसाइड बॉम्बिंग हो सकती है। इसलिए उसको प्रिवेंट करने के लिए प्रिएम्प्टिव नॉन मिलिट्री एक्शन करना जरूरी था। इसलिए पाकिस्तानी सेना को, पाकिस्तानी अवाम को या पाकिस्तान के किसी इंस्टॉलेशन को टारगेट नहीं किया, सिर्फ और सिर्फ जैश ए मोहम्मद के इस टेरर कैंप को टारगेट किया गया, जहां पर उस वक्त करीब 300 से 400 के आसपास आतंकी मौजूद थे और ट्रेनिंग के लिए वहां पर मौजूद थे। बहुत बहुत शुक्रिया। আমরা জানলাম যে আসলে ভারতের টার্গেট ছিল, যেটা আমরা সকাল থেকেই বলছি, আসলে টার্গেট ছিল জঙ্গি ঘাঁটি, কারণ খবর ছিল বিস্ফোরণ ঘটানোর, খবর ছিল আত্মঘাতী হামলার, এবং সেই কারণেই জঙ্গি শিবির টার্গেট করেই হামলা হয়েছে আজ ভোর 3:30 কিছু পরে। আমাদের সঙ্গে ছিলেন সমীর মিত্র, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই সময় যোগ দেওয়ার জন্য।